আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মুভি বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি এবং আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ তারা দিয়ে থাকেন। ঠিক তেমনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে জিডি এবং জিডি থেকে কিভাবে মামলা উৎপত্তি হয়। এই বিষয় নিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অ্যাডভোকেট ইফরোনা ইউসুফ প্রীতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিডি এবং জিডি থেকে কিভাবে মামলার উদ্ভব হয়। প্রথমে আপনার কাছে আমার কোশ্চেন হলো, জিডিটা আসলে কি, মানে জিডিটা কী জন্য পড়ে বা কেন? জিডি অর্থ হচ্ছে সাধারণ আইন। সাধারণত জিডি অন্তর্ভুক্ত করার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ ভিকটিম বা তার আত্মীয় ছাড়া যে কোনো ব্যক্তি জিডি অন্তর্ভুক্ত করতে পারে। জিডিতে অন্তর্ভুক্তকারীর নাম থাকতে হবে, পিতার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হয়। জিডি অবশ্যই নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি বরাবর দায়ের করতে হয়। আপনার কাছে আমার পরবর্তী কোশ্চেন হলো, এই যে বললেন যে জিডিটি আপনার থানায় যে করতে হয়, এখন আবার কিছু কিছু ক্ষেত্রে আমি যতটুকু জানি, মানে যে অনলাইনের মাধ্যমে কিন্তু জিডি অনেক সময় করা হয়, সেই ক্ষেত্রটা কি যদি একটু বলতেন। মানে কী কী ক্ষেত্রে আমরা যদি অনলাইনেও তো অনেক সময় আমরা জিডি করে থাকি, যেমন একটা ফরম্যাট দিয়ে থাকে, এখন এটা কিভাবে করা হয় যদি সেটা আমাদেরকে একটু বলতেন। বর্তমানে হচ্ছে যে তথ্য প্রযুক্তি কল্যাণের কারণে আমরা অনলাইনে জিডি করি, কিন্তু কখনো দেখা গেল যে আমার কোনো কিছু হারিয়ে গেল, কোনো কিছু পুড়ে গেল বা বিনষ্ট হয়ে গেল, তখন হচ্ছে আমরা অনলাইনে জিডিটা করি। কিন্তু যখন আমরা থানায় মামলা করব, তখন অবশ্যই আমাকে বিজ্ঞ আদালতে গিয়ে মামলা করব, তখন অবশ্যই আমাকে থানায় জিডিটা করতে হবে। সেক্ষেত্রে যদি ওই যে আপনি যেটাকে আপনাকে কোশ্চেন যেটা করলাম যে মানে অনলাইনের মাধ্যমে মানে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া আমাকে থানায় যে জিডিটা করতে হবে। এখন আপনার কাছে আমার আরেকটা জানার বিষয় যে এই যে জিডিটি যে আমি করলাম, দেখা গেল যে আপনি বিভিন্ন কারণে জিডি করি সরাসরিভাবে, কিন্তু এই ক্ষেত্রে যে মামলার যে উদ্ভবটা এটা কিভাবে হয়? মনে করেন আপনাকে কেউ ভয় দেখিয়েছে বা দেখায়নি, তখন আপনি গিয়ে থানায় একটি জিডি করবেন। জিডি করার পর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এসআই থাকবে, তাকে তাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে যে ঘটনাটা আসলে সত্যতা আছে কি না তা তদন্ত করে দেখার জন্য। কোর্ট পারমিশন দেওয়ার পর বিজ্ঞ আদালত থেকে তদন্ত কর্মকর্তা পারমিশন দেওয়ার পর তদন্ত রিপোর্ট দাখিল করবেন। এর মধ্যে একটা তারিখ দেওয়া হবে, যে তারিখে আপনাকে বিজ্ঞ আদালতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বিজ্ঞ আদালতে যে সকল ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তার মধ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আপনার জবানবন্দি গ্রহণ করবেন। গ্রহণের পরবর্তীতে তদন্ত কর্মকর্তাকে বিজ্ঞ আদালত নির্দেশ দিবেন যে ঘটনার সত্যতা আছে কিনা সেজন্য তদন্ত করার জন্য। তদন্ত করার পর তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে ঘটনার যদি সত্যতা পাওয়া যায়, যদি আপনাকে সত্যিই ভয় দেখানো হয়, তখন একটি তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করবেন। মানে এটা হলো সত্যতা যাচাইয়ের উপরে, যদি তার নামে কোনো যদি অভিযোগ পেয়ে থাকে তাহলে সে তদন্ত রিপোর্টটা দিবে। তার পরবর্তীতে দেখা গেল যে আসামি যাকে বানানো হলো, তারপরে তার পদক্ষেপটি কি হয়? মানে যে বাদী যে আপনি যাকে যেটা বললেন যে কোর্টে যে জিডির মাধ্যমে যে তার জবানবন্দি নেওয়া হলো, সেক্ষেত্রে আসামির বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হতে পারে? আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, তিনি বিজ্ঞ আদালতে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ জামিনে প্রার্থনা করবেন। যেহেতু সাধারণত জিডির মামলাগুলো হচ্ছে ফৌজদারি কার্যবিধি 506, মানে 506 ধারার মামলা বেশি হয়ে থাকে বা 506 ধারা মামলা বেশি হয়ে থাকে। 506 ধারা মামলাগুলো আমরা সবাই জানি যে এগুলো জামিনযোগ্য ধারা। যেহেতু জামিনযোগ্য ধারা, সেটা আসামি জামিন পেতে পারে, তাকে জেল হাজতে পাঠানোর কোনো সুযোগই নেই। আর পরবর্তী যে পদক্ষেপগুলো হয়, যে আসামি যে জামিন পেল, জামিনের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? যেমন দেখা গেল আসামি জামিন পেল কিংবা যে বাদীও মামলাটা করলো, এখন তাদের দুজন যে মামলাটা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার কাছে, দেখা গেল বাদী তো মামলাটা করলো, এখন আসামি সে জামিন পেল, তার পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে? বাদীর কি হতে পারে, আসামির কি হতে পারে? জামিন পরবর্তীতে আসামি পরবর্তী তারিখটা থাকবে চার্জের জন্য। চার্জের দিন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আসামি তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে বা তার বিশ্বস্ত সহযোগী আইনজীবীর মাধ্যমে উনি একটা চার্জ গঠনের দিন উনি ডিসচার্জ পেয়ার দিবেন, যে উনি যদি সত্যি ঘটনার সাথে জড়িত না থাকেন, তাহলে ওনাকে প্রমাণ করতে হবে, যে ওনার বিজ্ঞ আইনজীবী এটা প্রমাণ করবেন যে উনি সত্যি ঘটনাটার সাথে জড়িত নেই বা তার কোনো সম্পর্ক তো নাই, বা উনি ওই সময় ওই ঘটনাস্থলে উনি উপস্থিতি ছিলেন না আসামি। বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট মনে করেন, তাহলে আসামিকে ডিসচার্জ অর্থাৎ অব্যাহতি দিতে পারেন,
আর বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট না হন তখন তার বিরুদ্ধে চার্জ গঠন হতে পারে আসামির বিরুদ্ধে। তারপর আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন ছিল যে চার্জ গঠন হলো, ধরেন আসামি নামে সে নির্দোষ প্রমাণ করতে পারলো না, সেক্ষেত্রে পরবর্তী মানে যেগুলো স্টেজগুলো যে যায় সেগুলো কি হতে পারে? দিলে বলতে হয় যে চার্জ গঠনের পরবর্তীতে ও অন্তর্ভুক্ত যে জিডি অন্তর্ভুক্ত করেছেন বা যে অভিযোগকারী তিনিও বিজ্ঞ আদালতে আসবেন এবং তদন্তকারী কর্মকর্তা ওনারাও বিজ্ঞ আদালতে এসে সাক্ষী দিবেন। আসামি পক্ষের নিয়োগকৃত আইনজীবী বা বিশ্বস্ত আইনজীবী উনি তাদেরকে জেরা করবেন। আর আরেকটা আপনার কাছে কোশ্চেন, এই যে বললেন যে মামলা সাক্ষীগুলো হয়, এখন এই মামলাগুলো যখন শুরু হলো মানে এগুলো শেষ হতে হতে কতদিন সময় লাগতে পারে? মামলার প্রসিডিউরগুলো যে শুরু হয়, আপনি বললেন যে চার্জের পরে সাক্ষীর পরে হয়তো জেরা, মানে মামলাগুলো এগুলো কতদিনের মধ্যে একটা আদালত শেষ করতে পারে, বা এরকম কোনো আইন আছে নাকি? প্রায় 2 বছরের মতো লেগে যায়, মানে প্রায় 2 বছরের মতো লেগে যায় মানে সাক্ষী তারপরে প্রমাণগুলো করতে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আপনার কাছ থেকে আরও শুনবো। তার আগে দর্শক একটি ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আজকে আমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, বিষয়টি হচ্ছে জিডি থেকে মামলা কিভাবে উৎপত্তি হয়। সেই বিষয় নিয়ে পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে আছেন অ্যাডভোকেট ইফরোনা ইউসুফ প্রীতি। আপনার কাছে যে একটু আগে যে জিজ্ঞেস করেছিলাম যে মামলাগুলো হচ্ছে স্টেজ সাক্ষী, আপনি বললেন যে 2 বছরের মধ্যে মোটামুটি শেষ হয়। দেখা গেল অনেক ক্ষেত্রে মামলা আমি করলাম, সাক্ষীও আসলো না, তা সেক্ষেত্রে পদক্ষেপ কি, মানে আসামি সে কি প্রতিকারটা পেতে পারে? তখন হচ্ছে যে আমরা সাধারণত আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী উনি হচ্ছে সাক্ষী ক্লোজ করার জন্য একটি দরখাস্ত দিয়ে থাকেন। যখন রাষ্ট্রপক্ষ সাক্ষী আনতে ব্যর্থ হয় তখন উনি একটি সাক্ষী ক্লোজ করার জন্য দরখাস্ত দিয়ে থাকেন। সাক্ষী ক্লোজ হলে পরবর্তী হচ্ছে 342, যেটাকে আমরা বলি আসামিকে পরীক্ষা করা। আসামি যদি তার পক্ষে কোনো কথা বলতে চান তখন বিজ্ঞ আদালত তাকে কথা বলার সুযোগ দেন। আপাই সাক্ষী না দিতে চান তখন বিজ্ঞ আদালত পরবর্তী তারিখ রাখেন আর্গুমেন্টের জন্য। আর্গুমেন্ট মানে যুক্তিতর্কের জন্য পরবর্তীতে নিয়ে যায়। আর এই ক্ষেত্রে দেখা গেল অনেক সময় সাক্ষ্য যেগুলো যে দেয় যে বাদী পক্ষে, তারপরে যারা যারা সাক্ষীর নাম আছে, দেখা গেল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেখা গেল যে আসামির নামে অভিযোগ প্রমাণ পাওয়া গেল, সেক্ষেত্রে মানে কি হতে পারে? তখন আসামিকে সাজা প্রদান করা হয়। আর যদি তথ্য উপত্যত বা সাক্ষীদের কথাবার্তার সাক্ষীদের সাক্ষীর ভিত্তিতে মনে হয় যে ঘটনার সত্যতা পাওয়া যায়নি তখন আসামিকে খালাস প্রদান করা হয়। ও, সেক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় আসামির সাজা হয়ে গেল, তখন আসামির পদক্ষেপটি কি থাকে? তখন আসামির যদি আসামিকে আপিল করতে হয়, আপিলের সাথে জামিন নিতে হয়। আপিলের শর্তে মানে যদি এই মামলাটি যদি বহালও রাখতে পারে অথবা তাকে খালাসও প্রদান করতে পারে, মানে আপিলের ক্ষেত্রে এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। জি। আর দেখা গেল যে বাদীও রিলিফ পেল না, বাদীও কি সেম ম্যাটার পাবে? মানে বাদী দেখা গেল মামলা থেকে আপনার আসামি যেখানে খালাস পেল, বাদীর তখন পদক্ষেপ কি হবে? আসামি খালাস পেলে তো বাদীর আর কোনো নেই। বাদী তার মামলা প্রমাণিত করতে পারেনি, বাদী আপিল করবে, বাদী তার খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে। জি, আচ্ছা। তো এখন জিডির যে সর্বশেষ যে আপনার কাছ থেকে যেগুলো জানতে পারলাম যে মানুষ যে জিডি থেকেও মানুষ মামলা যে উৎপত্তি হয়, মানে সেটা আপনি যেটা আমাদেরকে ব্যাখ্যা দিলেন যে 506 ধারার ফৌজদারি কার্যবিধির মামলা হয়, এক্ষেত্রেই আমরা হয়তো বিভিন্নভাবে প্রতিকার পেতে পারি। এটাই তো ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাকে আসার জন্য। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে নতুন কাউকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত মুভি বাংলার সঙ্গে থাকুন।